বাংলার সঙ্গীত জগৎকে অনেকেই সমৃদ্ধ করে চলেছেন অতীতে ও বর্তমান সময়ে। তবে সবসময় সঙ্গীতে গায়ক গায়িকার একটা দাপট বা প্রভাব তৈরি হতে আমরা দেখে থাকি। সুন্দর সুমধুর সঙ্গীতের প্রেক্ষাপটে যারা প্রতিনিয়ত অবগুণ্ঠিত থেকে যান তারা হলেন গীতিকার, সুরকার, মিউজিক অ্যারেঞ্জার, রেকর্ডিস্ট সহ অন্যান্য টেকনিশিয়ানরা। গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, প্রণব রায়, মোহিনী চৌধুরী, হীরেন বসু, সুবোধ পুরকায়স্থ, সলিল চৌধুরী, অজয় ভট্টাচার্য, শ্যামল গুপ্ত, চারু মুখোপাধ্যায়, আনন্দ মুখোপাধ্যায়, পরেশ ধর, পবিত্র মিত্র, অনল চট্টোপাধ্যায়, সুধীন দাশগুপ্ত, মিন্টু ঘোষ, প্রবীর মজুমদার, শিবদাস বন্দ্যোপাধ্যায় প্রমুখদের আমরা আজও মনে রেখেছি, কারণ তাদের অনবদ্য লেখা আজও আমাদের ভাবিত করে তোলে। আজ স্ক্রিনে যে বিশিষ্ট মানুষটিকে আপনাদের সামনে আনব তিনি বিখ্যাত গীতিকার, লেখক, কবি দেবপ্রসাদ চক্রবর্তী। পেশায় ছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিক। অবসর নেন 2018 সালে। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর দেবপ্রসাদ চক্রবর্তী সম্বন্ধে যে কথা বললেন শুনে নিন। इसमें एक गाना सलीला का है जो उन्होंने लिखा हुआ है और बहुत अच्छा लिखा है। और एक और बंगाल के कवि हैं देवप्रसाद चक्रवर्ती, उनका नाम है। তার শিক্ষাগত যোগ্যতাও নজর কাড়া। পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে এলএলবি ডিগ্রি নেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, ফলোড বাই CAIIB। নমস্কার, আমি অতনু মুখোপাধ্যায়। এতক্ষণ যে ভিডিওগুলো দেখলেন তা সবই বিশিষ্ট গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তীর বারাসাতের বাড়ি থেকে নেওয়া। যতগুলো ক্যাসেট, সিডি, ডিভিডির ছবি তুলে ধরা হলো তা সবই তার লেখার গানের, যা পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত সঙ্গীত শিল্পীরা গেয়েছেন। কে নেই সেই তালিকায়? মান্না দে, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মোহাম্মদ আজিজ, অমিত কুমার, কুমার শানু, অভিজিৎ, অনুরাধা পৌডওয়াল, সাধনা সরগম, জুবিন গর্গ, বাবুল সুপ্রিয়, শান প্রমুখ থেকে বর্তমান প্রজন্মের অন্বেষা দত্তগুপ্ত, অঙ্কিতা ভট্টাচার্য প্রমুখরা। তাই আর আমার কথা নয়, সরাসরি তার কথায় ক্যামেরা অন করছি। সঙ্গীতের নানা দিক, সুরকারদের কথা, সঙ্গীত শিল্পীদের কথা নিয়েই তার বক্তব্য শুনুন। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরিতে জয়েন করি 1980 সালে। তো তখন তো কি হতো, সময় মতো পরীক্ষা হতো না। আমার যদিও পরীক্ষায় এমকম পরীক্ষা অনেক আগে ডিউ ছিল, কিন্তু আমি চাকরি পাওয়ার পরেই আমার এক্সামিনেশনটা দিই আর কি, পোস্ট গ্র্যাজুয়েশনে। তো চাকরি করতে করতে যেমন এই পোস্ট গ্র্যাজুয়েশনটা করেছি, তারপরে অন্যান্য কিছু পড়াশুনোও করেছি। আর তার সঙ্গে সঙ্গে যেটা ছিল যে আমার এই গান লেখার একটা নেশা তো বরাবরই ছোটোবেলা থেকেই। তো ওই চাকরি করতে করতেই আমার গান লেখাটা চলেছে। আর সত্যি কথা বলতে কি, আমি ভালো মন্দ মিশিয়ে, মন্দ কিছুই বলবো না, সবই ভালো, যেটুকু কাজ করতে পেরেছি বা সুযোগ পেয়েছি তার অধিকাংশই কিন্তু আমি যখন চাকরি করতাম সেই সময়ের মধ্যেই। তার মধ্যে উল্লেখযোগ্য ধরুন, আমি বম্বেতে প্রথম যখন কাজ করতে যাই বাংলা গানেরই কাজে, সেটা কিন্তু আমার ওই চাকরিরত অবস্থাতেই 1990 সাল নাগাদ, ধরুন আমার তখন 10 বছর চাকরি হয়েছে। তো সেই সময়ও আমি ওই অফিসের কাজের পাশাপাশি গান লেখাটাও করতাম। আমার ওই ড্রয়ারের মধ্যে খাতাপত্র থাকতো, সবাই জানতো যে ওই কাজের ফাঁকে ফাঁকে দেবুদ একটু সময় পেলে 2-1 লাইন লিখে রাখবে। তো অসুবিধা হয়নি অ্যাকচুয়ালি, সময় বেশি পেলেই যে বেশি গান বাজনা বা এই সাহিত্যকর্ম কর্ম করা যায় তা নয়, কিন্তু সময় না পেলেও ভিতরে যদি নেশাটা থাকে, ভালোবাসাটা থাকে, তাগিদটা থাকে, তাহলে আপনি অন্য যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন না কেন, ও আপনাকে দিয়ে ঠিক করিয়ে নেয়। ফলে আমি যখন ব্যাংকের এই চাকরি করছি, চাকরি করতে করতে আমি 18 সালে রিটায়ার করেছি। 18 সালের আগেই কিন্তু দেখুন, আমার বম্বের প্রথম কাজ যখন ছিল 90 সালে, তখন অভিজিৎ, উদিত নারায়ণ, মোহাম্মদ আজিজ এরকম সিঙ্গাররা সেই সময় গিয়েছে, ওই ব্যাংক থেকেই গেছি। তারপরে পরবর্তীকালে প্রভাত রায়, আপনারা সবাই জানেন, খুব বিখ্যাত ডিরেক্টর, যার ছবি লাঠি, শ্বেতপাথরের থালা, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া সব ছবি,
প্রভাতের আমি যখন ছবিতে কাজ করি শেষ ঠিকানা এবং পরবর্তীকালে প্রায় ১২-১৪টা টেলিফিল্ম ওনার ডিরেকশনে লিখি, তখন আমি ব্যাংকে চাকরি করি। তারপরে ২০০৩ সালে যখন আমার মান্না দের সঙ্গে আমি ওনার সঙ্গে কাজ করার সুযোগ পাই, ২০০৩ সাল থেকে ২০১০ সাল, তখন আমার এদিকে ব্যাংকের চাকরি চলছে মানে পূর্ণোদ্যমে, আর আমি তখন ওনার সঙ্গে ওই একই উৎসাহে গান লিখে যাচ্ছি। তো ওই চাকরি করতে করতেই মান্নাদের জন্য কিন্তু আমার ৫৩টা গান লেখা, যে গানগুলো উনি গেয়েছেন বা ওনার সুরে অন্যান্য শিল্পী গেয়েছেন। সেটাও ব্যাংকের চাকরি করতে করতে ওই নেশার ভিতর দিয়েই ২০১৪ সালে আমি যখন লতা মঙ্গেশকরের জন্য গান লিখি, যে গানটি ওনার শেষ বাংলা গান হিসেবেই দাঁড়িয়ে মানে এখন অবধি ইতিহাস বলছে ওনার শেষ বাংলা গান, সে গানও কিন্তু ওই ব্যাংকের চাকরি করতে করতেই করতে পেরেছি। আর তার জন্য যে ক্ষতি কিছু হয়নি, যা হয়েছে পুরো লাভই। এই টি সিরিজের যখন কাজ করেছি, ওদের কাজ তো বম্বেতে গিয়েই করতে হতো। আপনারা জানেন গোল্ডেন চ্যারিয়েট যেটা টি সিরিজের বলা যায় গানের মন্দির, যেটা যেটা গুলশান কুমার যে স্টুডিওটা প্রতিষ্ঠা করে গেছেন, সেখানে ওরা বিভিন্ন ভাষার যারা গীতিকার তাদের ডাকেন, একটা মিউজিক ট্র্যাক হয়, সেই মিউজিক ট্র্যাক থেকে ধরুন বাংলা ভাষার লেখক হিসেবে হয়তো আমাকে ডাকলো বা আরও অনেকে গেছেন, এখানে অনেক নামকরা গীতিকার আরও যারা আছেন, রতন সাহা উনিও কাজ করতেন। তা আমরাও কাজ করেছি টি সিরিজে যখন গেছি, ওখানে থেকেছি, ট্র্যাক শুনে গান লিখেছি, শিল্পীরা গেয়েছেন, অনুরাধা পাডলের মতো সিঙ্গার, তার অনেক অ্যালবাম করেছি। এই সব চাকরি করতে করতেই করেছি। আর এখন অবসরের পরে সময় অনেক বলেই যে কাজও অনেক করার বা ইচ্ছা হচ্ছে তা না, ইচ্ছাটা তখনও যেমন ছিল এখনও আছে। ওই যেটা বললাম, ভালোবাসা থাকলে যে কোনো পরিস্থিতিতেই আপনি কাজটা করতে পারবেন। আমিও যেটুকু করেছি, যত সামান্যই হোক, সেটুকু করতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। বাংলা গান তা চলচ্চিত্র হোক কিংবা আধুনিক, কি মনে করেন দেবপ্রসাদ বাবু, শুনুন। আর একটা কথা বলি, মনে মনে তো সবসময় ভাবছি বয়স বাড়েনি, বয়সটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু বয়সটা তো বাড়ছে, সেটা তো অস্বীকার করা যায় না। যার জন্য ধরুন যখন এই রেকর্ডিংয়ের কাজ শুরু করেছিলাম, যাদের সাথে কাজ করেছি আজকে সত্যি যখন মানে পিছু ফিরে তাকানো বলুন বা ভাবনাতে বলুন, বা যখন কোনো আমি ক্যাসেট দেখি বা সিডি দেখি, ভাবতে মানে নিজের কাছে অবাক লাগে যে এই মানুষরা তখন ছিলেন এবং এদের সঙ্গে কাজ করতে পেরেছিলাম। অনেক আগের কথা ধরুন, কিংবদন্তি মানুষ যারা ছিলেন, ভি বালসারা, বা ধরুন চন্দ্রকান্ত নন্দী, বা ধরুন সনৎ সিংহ, অশোক রায়, হ্যাঁ, এইরকম, বা কৃষ্ণা চট্টোপাধ্যায়, আরও অনেকেই আছেন, সুনীল দেব আছেন, এদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, তাদের সুরে কথা লিখেছি। এই তারপরে ধরুন আরও সময় এগিয়েছে, পরবর্তীকালে অশোক ভদ্র বা ধরুন কুন্দন সাহা, এরকম আরও এই মুহূর্তে হয়তো অনেকের নাম মনে আসছে না। তারপর মধু বর্মন, গোপাল বর্মন, অসীমা মুখোপাধ্যায়, এদের সুরে কাজ করেছি, জটিলেশ্বর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ। আবার ধরুন একদম এই জেনারেশানে এসে এখনকার যারা সুরকার আছে, বিশ্বরূপ ঘোষ দস্তিদার আপনারা জানেন, বর্তমান সময়ের খুবই খ্যাতিমান সুরকার, এদের সুরেও কাজ করেছি। এখন এটা গেল সুরকারের দিক। আবার যদি শিল্পীর কথা বলেন, তাহলে লতা মঙ্গেশকর থেকে মান্না দে, আশা ভোসলে, বা ধরুন আমাদের 90s কুমার শানু, অভিজিৎ, উদিত নারায়ণ, এদিকে আপনার শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয়, শান, আর যারা আছেন অমিত কুমার, এখানকার ধরুন আমাদের নচিকেতা চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, বা ফোক গানে আমাদের পরীক্ষিত বালা, সনজিৎ মণ্ডল, হ্যাঁ, ভক্তদাস বাউল, এদিকে কণাভদ্র, তারপরে অরুন্ধতী হোম চৌধুরী, হৈমন্তী শুক্লা, শম্পা কুণ্ডু, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, ক্ষমা করবেন যদি কারো নাম বাদ পড়ে যায়, সবার সঙ্গে কাজ করার সুযোগ সৌভাগ্য হয়েছে। এবং আমার দিক থেকে বলতে পারি
যে আমার বয়সটা আমি মনে করি আমার বয়স হচ্ছে সমসাময়িক। আমি যখন 90s গান লিখছি বা 80s গান লিখছি, তখন যে গানের একটা তো ভাষা থাকে, সেই ভাষা বা যে শব্দ, সেই শব্দ কিন্তু আমি যে শব্দে মানুষকে কমিউনিকেট করতে পারি, আমি সেই শব্দটাকে আহরণ করার চেষ্টা করেছি। আবার কোন শিল্পীর জন্য গান লিখেছি, আমি সেটা ধরুন আমার সেন্স বলুন, আমার অধ্যয়ন বলুন, সব কিছু থেকে আমি সেই সেন্সটাকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আর এখন এই বর্তমান সময়ে আমি ধরুন যে গান আমি লিখছি, আমার এই গান লিখতে কিন্তু অসুবিধা হয় না। সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়। আপনার গানের কথা পাল্টায়, গানের সুর পাল্টায়, গায়কী পাল্টায়, সব কিছুই পাল্টে যায়। এই যে যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তনের সঙ্গে আপনি যদি মূল ধারাটাকে ঠিক রেখে আপনার সেই আধুনিকতা, আমি ইন পজিটিভ সেন্সে বলছি, যে সেইভাবে যদি আপনি শব্দ প্রয়োগ করতে পারেন, তাহলে কি হয়, আপনি সময়ের সঙ্গে বেঁচে থাকবেন, আপনি কাজ করার সুযোগটাও পাবেন। যেমন বলি, এখন যার সাথে আমি বেশ কিছু কাজ করলাম, সে হচ্ছে অঙ্কিতা ভট্টাচার্য। আপনারা জানেন অঙ্কিতা এবং অন্বেষা, দুটি মেয়ে অসাধারণ প্রতিভাবান, কিন্তু একেবারেই তো ওরা মানে ভীষণই অল্প বয়স। কিন্তু আমি যখন ওদের জন্য গান তৈরি করি, আমার কিন্তু সেইভাবেই আমি গানটাকে তৈরি করার চেষ্টা করি। আমার কোনো অসুবিধা হয় না। এবং আমার যারা সুরকার আছেন বা যে সমস্ত ধরুন ছায়াছবিতে আমি লেখার সুযোগ পাই, তারা অন্তত এটুকু বলবো যে আলাপ আলোচনা হয়, কিন্তু তারা এটা আমাকে সেই উৎসাহটা দিয়েছেন যে আমার গানের মধ্য দিয়ে আমি সময়টাকে ধরতে পারি। যেমন আমি এখানে উল্লেখ করছি, এখন তরুণ মজুমদার অসুস্থ আছেন, যার জন্য ওনার কথাও আমার মনে পড়ছে। আমি যখন তরুণ মজুমদারের চাঁদের বাড়ি ছবিতে গান লিখি, সেটা পরম সৌভাগ্যের ব্যাপার। অমন মিউজিক্যাল মানুষ আমি দেখিনি, ভীষণ মিউজিক্যাল মানুষ, সুরের উপর দখল। আর গান তো উনি নিজেই, আপনারা জানেন ওনার লেখা কত বিখ্যাত গান আছে ওনার ছবির। কিন্তু যেভাবে উনি আমাকে গাইডেন্স করেছেন যে কিভাবে গানটা আমি লিখবো, গান কি চাইছে উনি, সেই গান কিভাবে পিকচারাইজ করবেন, ছবির মতো ফুটিয়ে দিয়েছেন। আর আমিও মাথায় রেখেছি যে আমি যে ছবির জন্য গানটা লিখেছি, সেই ছবির পরিচালকের নাম কিন্তু তরুণ মজুমদার। যে তরুণ মজুমদারের সিনেমাতে আপনারা জানেন, সেই শ্রীমান পৃথ্বীরাজ বলুন, ফুলেশ্বরী বলুন, ঠগিনী বলুন, কত ছবি, এবং ওনার ছবিতে গান একটা অন্য মাত্রা থাকে। আর প্রায় 25টার মতো ছবি হেমন্ত মুখোপাধ্যায়ের সুর, ম্যাক্সিমাম ছবি হেমন্তবাবু সুর করেছেন, পরবর্তীকালে আরও অনেকে করেছেন। তো সেইখানে আমি চেষ্টা করেছি যে তরুণবাবুর ছবিতে আমি যখন গান লেখার সুযোগ পেয়েছি, তখন আমি এইটাই মনে করেছি যে এটা আমার পরীক্ষার খাতা, আমি 3 ঘন্টা টাইম পাবো। আমি আগে কি পড়াশুনো করেছি, পরে কি পড়াশুনো করব, ওটা কোনো ফ্যাক্টর না। এই যে 3 ঘন্টা পরীক্ষা দিচ্ছি, তাতে আমার যা কিছু সব কিছু দিতে হবে, চেষ্টাটা করেছি। যার জন্য আমি তো বলছি কোনো অসুবিধা হয় না। একদম আরেকটি ছেলের আমি গান করি, নীলাকাশ রায়, ও তো একেবারেই অল্প বয়সী ছিল। আপনারা জানেন পরিতোষ রায় বিখ্যাত গীতিকার ছিলেন, তার ছেলে, ও তো অল্প বয়সী ছেলে, কিন্তু আমার কমিউনিকেট করতে কোনো অসুবিধা হয় না। আমি বয়সটাকে ধরে রেখেছি সময়ের সঙ্গে মিলিয়ে, যে সময় আসে আমি সেই সময়েরই বয়সী, কোনো অসুবিধা নেই। আসুন এবার কিছু লেখা আপনাদের পড়াই। পড়ুন মান্নাদের লেখা। পড়ুন লতা মঙ্গেশকরের লেখাও। প্রখ্যাত সঙ্গীতশিল্পী মান্নাদের ভাইপো সুদেব দে, তিনি একাধারে সঙ্গীতশিল্পী এবং সুরকারও বটে। এই সুদেব দে সম্বন্ধে গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী কি বললেন শুনে নিন। ভারতবর্ষে সঙ্গীতের অন্যতম ঘরানা হচ্ছে দে ঘরানা। যে ঘরানার প্রবর্তন করেছিলেন কৃষ্ণচন্দ্র দে, তারপরে পরবর্তী সেই ঘরানারই তার ভাইপো যারা ছিলেন, তাদের মধ্যে মান্না দে ছিলেন অন্যতম। মান্না দে ছিলেন, সেই ঘরানাটাকে তিনি আরও সমৃদ্ধ করেছেন। আর মান্না দের পরে এই দে ঘরানাটাকে যিনি ধরে রেখেছেন, তিনি হলেন আমাদের সবার খুব প্রিয় শিল্পী সুদেব দে। সবারই কাছে খুব প্রিয়, অত্যন্ত ভালো গানটি করেন,
তার শিক্ষাটাও প্রচুর এই গানের ব্যাপারে। স্বয়ং মান্নাদের কাছে তিনি তালিম নিয়েছেন। তার বাবাও বিখ্যাত সঙ্গীত পরিচালক ছিলেন, বাবাই তার প্রথম গুরু ছিল। তারপর মান্নাদের কাছেও তিনি তালিম নিয়েছেন। তো সুদেবদের একটি অ্যালবাম তুমি চলে যাবার পরে, সেই অ্যালবামে 7খানা গান ছিল। সেই 7টা গানেই আমার লেখার সৌভাগ্য হয়েছিল, যে গানগুলোতে সুর করেছিলেন স্বয়ং মান্না দে, প্রভাস দে, এমন সুরকারেরা। তো সুদেব দে গানগুলি গেয়েছেনও খুব ভালো। প্রিয় শিল্পী আমার লেখা গান গেয়েছেন, গানগুলো সবাই শুনেছেন, সেটাও আমার অত্যন্ত ভালো লাগার কারণ। সঙ্গীতের জনপ্রিয়তা প্রসঙ্গে শুনুন দেবপ্রসাদ বাবুর অভিমত। এক গানের যে জনপ্রিয়তার ব্যাপার না, এখন একটা খুব মজার ব্যাপার আছে। মজার ব্যাপার মানে কি, একসময় বলা হতো এত রেকর্ড বিক্রি হয়েছে, মানে রেকর্ড বিক্রি হয়ে রেকর্ড ভেঙে গেছে। কিন্তু এখন কি হচ্ছে যে ঠিক এই সময়ে যে গান বাজনার যে মার্কেটিংটা, এইটার ধারা কিন্তু একেবারে ভীষণভাবে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনটা কেমন, এখন আপনারা অনেকে জানেন, যারা জানেন না তারা অবাক হয়ে যাবেন। এখন যে সাউন্ড সিস্টেম তৈরি হয়, আপনি সাউন্ড সিস্টেমে কোনো ক্যাসেট চালানোর, ইভেন সিডি চালানোরও কোনো জায়গা পাবেন না। মানে সিডির প্রোডাকশনও বন্ধ, কোনো গানের আর সিডি তৈরি হয় না। গান এখন মুক্তি পায় ডিজিটালি, যেটা আপনি ওই ওয়েবসাইটে গিয়ে শুনতে পারেন। এখন মাইকে যে সব জায়গায় অনেক রেস্ট্রিকশান হয়ে গেছে, কত ডেসিবেল তার উপরে চালানো যাবে না। ফলে কি হচ্ছে যে ওই আমরা বলতাম না প্যান্ডেলে বাজছে, সেই ব্যাপারটা এখন কিন্তু নেই। মাঝখানে আমি অবাক হয়ে দেখছিলাম যে বাংলা গানে এখন সবথেকে যে দুটো গান ভিউয়ার্স বেশি, এখন তো আর আমরা ওই রেকর্ড বিক্রি বলি না, আমরা বলি কত ভিউয়ার্স। তো ভিউয়ার্স দুটো গান, একটা হচ্ছে এই অঙ্কিতা ভট্টাচার্যের গাওয়া ওই কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, 9.5 কোটি ভিউয়ার। মানে গানের জনপ্রিয়তাটা ভাবুন। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যাই তো বোধহয় তার একটু বেশি, তাই এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, প্রবাসী বাঙালি সব মিলিয়ে আমার যেটুকু নলেজ আছে তাতে আমার মনে হয় হায়েস্ট ভিউয়ার হচ্ছে এইটা। আর তারপরে ওই বনগাড়ি একটি মেয়ে, ওকে সবাই বলে ইউটিউবার সিঙ্গার, ইউটিউবারে ভীষণ জনপ্রিয়, অনুষ্ঠানে জনপ্রিয়। ওর আসলে একটা কী নাম আছে, আসল নামটা আমি ভুলে গেছি, কিন্তু যে নামে ও গান করে সেই নামটা হচ্ছে আরুষি সিনথিয়া। ওর একটি গান আছে, ওই ওই গানটার লাইন শুনলে আপনারা হাসবেন, ওই ওরা ওরা জ্বলবে আর আমার তাতেই চলবে, এইরকম একটা লাইন। ওরও ভিউয়ার 8 কোটির কাছাকাছি। তো আমি এই কথাটা কেন বলছি, যে এখন ওই যারা দেখছে, ইউটিউবে শুনছে, অন্য মাধ্যমে শুনছে, ওইটা দিয়েই কিন্তু জনপ্রিয়তাটার একটা মাপকাঠি হয়। তো আমার যদি বলেন, এটা বললাম ওদের গানের কথা, দুটো খুব জনপ্রিয় গানের কথা। তাছাড়াও তো অনেক জনপ্রিয়, আপনারা জানেন যে অনেক সিনেমার গানগুলো ভীষণ জনপ্রিয়। সেই অটোগ্রাফ দিয়ে অনুপম রায় শুরু করেছিলেন, তার প্রত্যেকটি গান ভীষণভাবে পপুলার। ইভেন আমার যতদূর মনে পড়ে, অটোগ্রাফ মুক্তি পাওয়ার পরে যখন আমাকে আমার মতো থাকতে দাও, একেবারে মানে বাচ্চা থেকে বয়স্ক যারা, সবার মুখে মুখে সেই গান। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা আমি লেখাতে অবধি সেই গানের আমি উল্লেখ পেয়েছিলাম। তারপরে ব্যান্ড একটা টাইমে ভীষণ জনপ্রিয় হয়, তাদের প্রচুর জনপ্রিয় গান আছে। ভূমিয়া চন্দ্রবিন্দু তো এই ব্যাপারে একদম অগ্রগণ্য। আমাদের সুরজিৎ চ্যাটার্জি, সৌমিত্র রায়, অনেক অনেক জনপ্রিয় গান তারা দিয়েছে। এই বারান্দায় রোদ্দুর, কান্দে কেন মন কান্দে রে, তারপরে চন্দ্রবিন্দুর গান। একজন অসাধারণ লেখক হচ্ছে আপনার চন্দ্রিল ভট্টাচার্য এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়, যারাও ব্যান্ড থেকে এসছেন, ভালো ভালো গান দিয়েছেন। অনিন্দর কাজও তো ভীষণ ভালো কাজ। আপনারা ওর রিসেন্ট কাজের মধ্যে গোত্র বলুন বা তারপরে বেলা শুরু, ভীষণ ভালো গান করেছেন। অনিন্দর খুব ভালো ভালো গান আছে। আর আমার গান যদি বলেন, হ্যাঁ কিছু গান তো ওই বললাম যে মাইকে মাইকে হয়তো আপনারা কিছু গান শুনতে পান,
সে মাইক তো সেভাবে বাজে না। তার মধ্যে আমার নিজের খুব ভালো লাগে যে অ্যালবামটা খুব পপুলার, সেটা হচ্ছে মান্না দের ভারত তীর্থ বলে। উনি 2004 সালে, আমারও যতদূর মনে পড়ে, ওনার একমাত্র পূর্ণাঙ্গ বাংলা গানের মিউজিক ভিডিও হচ্ছে ভারত তীর্থ, যেটাতে ভারতবর্ষের বিভিন্ন তীর্থ নিয়ে 10টা গান ছিল। ওর মধ্যে সব তীর্থ বারবার, কাশিদাম একবার, বা বাবা তারকনাথের চরণে সেবা লাগে। মান্নাদের এই অ্যালবামের প্রত্যেকটা গান পপুলার, এবং আপনারা দুর্গা পুজো বা কালী পুজোয় খেয়াল করলে এই গানগুলো শুনতে পাবেন। আর তাছাড়া তো আছে কুমার শানুর রিসেন্ট একটা গান, এক পলকে তোমায় দেখে, খুবই খুবই জনপ্রিয় গান। আর সব থেকে আমার মনে হয় একসময় এই এই অ্যালবামটা আমার মানুষের ঘরে ঘরে ছিল, সেটা হচ্ছে অনুরাধা পড়োয়ালের লক্ষ্মীর পাঁচালী। এই লক্ষ্মীর পাঁচালীটা আমি সেই পুরনো অথেন্টিকের ব্যাপারটাকে রেখে আমি নতুনভাবে সাজিয়ে লিখেছিলাম। তার মধ্যে কিছু মৌলিক গানও ছিল, সব কিছু মিলিয়ে একটা অপূর্ব একটা অ্যালবাম হয়েছিল, যে অ্যালবামটা অনুরাধা পড়োয়াল গেয়েছিলেন। এবং তখন কিন্তু ঘরে ঘরে সেই অ্যালবামটা বাজতো, এখনও অনেকের কাছে সেই অ্যালবাম সংগ্রহে আছে। তাছাড়া পরীক্ষিত বালার অনেক জনপ্রিয় গান আছে, যদি একদিকে হয় পৃথিবী আর অন্যদিকে মা, আমি মাকে শুধু চাইব কাছে, অন্য কিছু না। এই গান তো আনন্দবাজার জিভার অ্যাওয়ার্ডও পেয়েছিল, খুব পপুলার গান। পরীক্ষিত বালার গানও আছে। তাছাড়া অন্যান্য শিল্পীদের অনেক গান এরকম পাবেন, খুব ভালো ভালো গান, পপুলার গান। কিন্তু ওই সবই বললাম, যে একটা গানের কথা উল্লেখ করি আপনাদের, যেমন ধরুন অটোগ্রাফে একটা গান ছিল, চল রাস্তায় সাজি ট্রাম লাইন। এই গানটা কোনো অনুষ্ঠানে কিন্তু কাউকে গাইতেও দেখবেন না, বা এই গানটা যে সবাই জানে তাও না। কিন্তু আপনি যদি ইউটিউবে দেখেন, অলরেডি কিন্তু 1 কোটির উপরে মানুষ দেখে ফেলেছেন। ফলে এখন পপুলারিটি বলতে যেটা বোঝায়, সে পপুলারিটি একটু অন্যভাবে আসে। তো আমিও দেখেছি আমার অনেক গান আছে, যেমন ধরুন চাঁদের বাড়ির যে গানটা ছিল, খুব সুন্দর রোমান্টিক গান তরুণ মজুমদারের, দেব না দেব না সারা তো কিছুতেই। ওটাও সেদিন আমি দেখলাম যে 10 লাখ মানুষ অলরেডি দেখে ফেলেছেন। তো সেদিক থেকে জনপ্রিয় তো বলতেই হবে। বা কিছুদিন একটা ছায়াছবি আপনারা দেখেছেন কিছুদিন আগে, সেটা হচ্ছে তুই যে আমার বলে একটা ছবি রিলিজ করেছিল, যেটা ভিক্টর ব্যানার্জির কামব্যাক ফিল্ম ছিল, অনেক দিন বাদে ছবি করেছিলেন। ওখানেও কুনাল গাঞ্জওয়ালা বা মহালক্ষ্মী আয়ার, ওদের গানগুলো, সপ্ত সত্যি হলো, গানটা তো ভীষণ পপুলার। সেগুলো আমি ইউটিউব দেখে বুঝি যে কত মানুষ দেখছেন গানগুলো। তো এইসব ভালো মন্দ মিশিয়ে, যাই হোক, মানুষ বলবে স্বর্ণযুগের গান ভালো। আমরা যারা এখন কাজ করছি এবং সেই সময় অল্প অল্প কাজ দিয়ে শুরু করেছিলাম, আমরা বলবো সেকালও ভালো, একালও ভালো। তার মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করতে হবে। আমাদের গান শুনে গানের সমালোচনা করতে হবে। আমরা কিছু শুনলাম না, বলবো কোনো গানই হচ্ছে না, তাও না। আমরা একটু গান শুনি, নিশ্চয়ই ভালো গান খুঁজে পাবো। অতীত ও বর্তমানে সঙ্গীত এগিয়ে চলেছে। রেকর্ড, ক্যাসেট, সিডি থেকে বর্তমানে ডিজিটাল মিডিয়া। নিজের গান লেখা প্রসঙ্গে শুনুন তার কথা। কয়েকজন গীতিকার সুরকারের ব্যাপারে বলেছি অলরেডি, কিন্তু দুজনের ব্যাপারে আমি একটু আলাদাভাবে বলতে চাই। মানে যে দুটো নাম শুনলে আপনারা বুঝতেই পারবেন কেন আলাদা করে তাদের কথা বলছি। সুরকার হিসেবেও যাদের পেয়েছি, সেই দুজন হলেন লতা মঙ্গেশকর এবং মান্না দে। তো লতাজির সুরে আমি একটি গানই লিখেছি, যে গানটি উনি রেকর্ড করেছিলেন, সে কথা আপনাদের বলেছি আমি একটু আগে। ওটা একটা অভিজ্ঞতা ছিল। অ্যাকচুয়ালি এই গানটার সুর আগেই করা ছিল, উনি আমাকে সেই সুরটা পাঠিয়েছিলেন, সেই সুরের উপরে আমি কথা বসাই। একটা ভয়ের ব্যাপার ছিল, যে আমি তখন ভাবতাম যে লেখার উপরে সুর বসিয়েছি, এইবার লতাজিকে যদি গিয়ে আমাকে ওই গেয়ে সুরটাকে আমি বোঝাতে হয় যে কথাগুলোর সঙ্গে কীভাবে মিটারটা আমি অ্যাডজাস্ট করেছি, তাহলে তো হয়ে গেল। কিন্তু ফরচুনেটলি সুরের উপরে লেখার তো অভ্যাস ছিল, টি সিরিজের কাজ তো ওইভাবেই হতো সমস্ত কাজই, সেটাই কোনো অসুবিধা হয়নি। ওই সুরের উপরে ওনার সেই অসাধারণ সুর, তার উপরে খুব ছোট ছোট শব্দ দিয়ে দিয়ে গানটা নির্মাণ করে খুবই আনন্দ পেয়েছিলাম। আর আমার একটা পরম প্রাপ্তি হচ্ছে যে মান্নাদের সুরকার হিসেবে আমি মান্না থেকে পেয়েছি 31টা গানে।
এর মধ্যে বেশ কিছু গান মান্না দে নিজে গেয়েছেন, কিছু গান আমার লেখা ওনার সুরে অন্যান্য শিল্পীরাও গেয়েছেন। ওই ৩১টা গান, কিছু গান তো সামনাসামনি সুরারোপ হয়েছে, উনি সুর করছেন। তখন দেখেছি যে সত্যি ওই হয়তো অনেকে বলে যে আরে ৫ মিনিটে সুর করে দিল, ঘটনাটা কিন্তু তা নয়। ধরুন আপনি একজন বড় ডাক্তারের কাছে যাচ্ছেন খুব জটিল একটা অসুখ নিয়ে, তিনি ৫ মিনিটের মধ্যে আপনাকে দেখে একটা প্রেসক্রিপশন লিখে ওষুধ লিখে দিলেন। তার মানে কিন্তু ওটা ওনার ওই ৫ মিনিটের রেজাল্ট নয়, তার পেছনে তার দীর্ঘ জীবনের তার পড়াশুনো আছে, তার রিসার্চ আছে, তার অভিজ্ঞতা আছে, সেইটাকে নিয়ে তিনি লিখছেন ৫ মিনিটে। তেমনই আমি মান্না দের সম্পর্কে একটা গানের সুরের কথা বলছি, যে ক্রিকেট নিয়ে উনি একটা গান করেছিলেন আমার লেখা, যেটা HMV থেকে ২০০৭ সালে প্রকাশিত হয়, ঠিক ছবির মতো অ্যালবামে। তো ওই গানের একটা সঞ্চারী ছিল। তো উনি তো যখন সুর করছেন বারবার যেটা হয় গীতিকারকে হিসেবে আমাকে জিজ্ঞাসা করছেন যে ঠিক আছে ঠিক আছে এইরকম। তা আমি তো, উনি সুর করছেন আমি কি বলবো? আমি বললাম দাদা ঠিক আছে মানে খুব ভালো। উনি বলছেন না ঠিক ভালো নেই, এই ব্যাটাকে ধরতে পাচ্ছি না। মানে মনে হচ্ছে উনি ওই হারমোনিয়াম বাজাচ্ছেন আর মাঝে মাঝে হাতটা দিয়ে এরকম বলছেন যে আরে দাঁড়ান দাঁড়ান, ও ব্যাটা যাবে কোথায়, আসবে আসবে। এই করতে করতে সত্যি মিনিট ৭-৮ ওই একই জায়গায় হারমোনিয়াম বাজাতে বাজাতে এইবার বললেন এইবার পেয়েছি, কোথায় যাবে বলে এইবার শুনুন। শুনে এইবার যেটা উনি শোনালেন সে সত্যি কি বলবো, মানে ওই যে খুঁজে পাওয়া, ওই খুঁজে আছে সব ছড়িয়ে ছিটিয়ে, সব শব্দ সব সুর আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এখন শব্দটাকেও ধরতে হবে, সুরটাকেও ধরতে হবে। তাছাড়া আরও ধরুন অনেকের কথা আমার বলা হয়নি, যে না বললে খুব অপরাধ হবে, তাদের সঙ্গে কাজ করে আমি বলবো আমি মানে ধন্যই হয়ে গেছি। যেমন ধরুন নচিকেতা চক্রবর্তী, অসাধারণ প্রতিভা। তো ওনার গান যেমন লিখেছি, উনি গেয়েছেন, আবার ওনার সুরেও কিছু গান লেখা হয়েছে যেটা অন্য শিল্পীরা গেয়েছে। তাকে সুরকার হিসেবে পেয়েছি। বম্বের অরূপ প্রণয় খুব বিখ্যাত সুরকার, কুমার শানুর অধিকাংশ বাংলা মৌলিক গান কিন্তু তাদেরই সুরে। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, আপনারা তো তোমরা আসবে তো, সব ওদেরই সুর। ওনাদের সুরে অনেক কাজ করেছি। অমিত বন্ধু ঘোষ, বাণীকণ্ঠ, তারপরে টনি বোস, ইন্দ্রদীপ দাশগুপ্ত, সবাই জানেন আপনারা, এরা ভীষণভাবে বিখ্যাত এবং গুণী সুরকার। তারপরে আছেন অরুণ ভাদুরী আছেন, ললিত কলার জয়ন্ত সরকার, তারপরে আমাদের চন্দন রায়চৌধুরী, সেই যুগের নির্মল চক্রবর্তী, আপনারা পম্পার গান শুনেছেন, সেই গান পারি না কেন যে শোনাতে, ওনার সুরে কাজ করেছি। আর একজন গজল গায়ক, বিখ্যাত গজল গায়ক এবং ভয়েস ট্রেনার বালু দত্তের সঙ্গে কাজ করেছি। প্রতাপ রায় বেবিদা, ওনার সুরেও লিখেছি। পুলক সরকার, দেব গৌতম, সুশান্ত ব্যানার্জি, তারপরে লক্ষ্মীকান্ত গাঙ্গুলি যারা জানেন না তাদের বলছি, মানে উনি আর রবীন গাঙ্গুলি, যাকে সবাই ভ্যাকাদা বলতেন, ওনারা ছিলেন দুই ভাই এবং বর্তমানকালের অন্যতম মিউজিক অ্যারেঞ্জার এই বুদ্ধদেব গাঙ্গুলি এবং গৌতম গাঙ্গুলির বাবা। ওনার সুরে কাজ করেছি। বর্তমানে কানাডায় থাকেন সৈয়দ মনসুর, ওখান থেকে উনি বাংলা গানের কাজ করছেন, ওনার সুরে কাজ করেছি। পার্থ পাল, ডক্টর তপন রায়, ডক্টর রাজীব চক্রবর্তী, এরকম অনেকের সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি, এটুকু বলতে পারি। আর একজনের কথা আলাদাভাবে বলি, তিনি হলেন নবীন চ্যাটার্জি, আমার খুব প্রিয় সুরকার। নবীন চ্যাটার্জির সঙ্গে আমি কাজ করে খুব আনন্দ পাই, ভীষণ আনন্দ পাই, এবং ওনার সঙ্গে কাজটা কিন্তু আমার নিয়মিতই হয়। এবং যখনই নবীনদার সঙ্গে আমার এমনই টিউনিং আছে, উনি কি বলেন আমার বুঝতে সময় লাগে না, আমি কি বলি ওনারও বুঝতে টাইম লাগে না। এইভাবে আমরা ধরুন রিসেন্ট টাইমে কুমার শানু, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর, অঙ্কিতা, এদের বেশ কিছু ভালো ভালো গান আমরা তৈরি করেছি, সেগুলো নিয়মিত রিলিজও হচ্ছে। আর শিল্পীদের কথা বলি, শিল্পীদের কারো কথা আমি বলেছি, আরও কয়েকজনের কথা বলি, তাদের সঙ্গে কাজ করে আমি খুব খুশি হয়েছি। যেমন কুনাল গাঞ্জিওয়ালা, বম্বের একজন অসাধারণ শিল্পী, গলায় কি প্যাশান, কি এক্সপ্রেশন, আমার খুব ভালো লেগেছে ওনার সঙ্গে কাজ করে। তারপর ধরুন জুবিন গার্গ, জাভেদ আলী, কিছুদিন আগে চলে গেলেন মোহাম্মদ আজিজ,
সাধনা সরগম, পূর্ণিমা, এদের সঙ্গে কাজ করে বড় আনন্দ লেগেছে। তারপরে আরও আনন্দ লেগেছে তাদের সঙ্গে কাজ করে যারা কলকাতা থেকে বম্বেতে গিয়ে স্ট্রাগল করে সেটেল হয়েছে বা স্ট্রাগল করছেন সেটেল হওয়ার জন্য, তাদের সঙ্গেও আমি ভীষণভাবে কাজ করে আনন্দ পেয়েছি। এবং একটা জিনিস দেখেছি যে বম্বের যে একটা আলাদা প্রফেশনালিজম আছে, কিছু পজিটিভ ব্যাপার আছে, সেগুলো তারা সুন্দরভাবে রপ্ত করেছে। তাদের মধ্যে আমি কয়েকজনের কথা বলছি যাদের সঙ্গে কাজ করে আমি খুব তৃপ্ত, যেমন জুন ব্যানার্জি, চান্দেই ভট্টাচার্য, তমালি রায়, পামেলা জৈন, পৃথা মজুমদার, প্রিয়া ভট্টাচার্য, বম্বের জোজো, ময়ূরেশ সতীশ পাই, ওদের সঙ্গে কাজ করেও আমি কিন্তু ভীষণভাবে খুশি। এই হলো বম্বের শিল্পী। আগে যাদের কথা বলেছি তারপরেও এদের কথা বললাম। আর কলকাতাতে বেশ কিছু শিল্পীর কথা আমি বলেছি যাদের সঙ্গে কাজ করেছি। আরও কয়েকজন আছেন, তাদের কথা একটু উল্লেখ করতে হয়। যেমন ধরুন, আমার পরম সৌভাগ্য যে আমার কথাতে মৃণাল বন্দ্যোপাধ্যায় উনিও গেয়েছেন। তারপরে অজয় চক্রবর্তী, গৌতম ঘোষ, অমিত বন্ধু ঘোষ, তারপরে নির্মলা মিশ্র, উষা উত্তুপ, শিপ্রা বসু, সুস্মিতা গোস্বামী, লোপামুদ্রা, ইন্দ্রাণী সেন। তারপরে এই বর্তমান সময়ে যদি আমরা আর একটু এগিয়ে আসি, তারপরে আছেন সুস্মিতা গোস্বামী। আর একটু আমরা টাইম এগিয়ে আসি, তাহলে ধরুন ইমন চট্টোপাধ্যায়, মাধুরী দে, সোমচন্দা, দীপমালা, তারপরে রুবাই, হ্যাঁ, এরা গিয়েছেন, মৌসুমী কর্মকার, সুস্মিতা মুখার্জি, অনিক ধর, এনারা গিয়েছেন, জোজো গিয়েছেন। এই বর্তমান প্রজন্মের যাদের কথা বললাম তাদের সঙ্গেও আমি কাজ করে অত্যন্ত খুশি। আরও একটা হচ্ছে কি জানেন, বাংলা গানের গণ্ডি কিন্তু অনেকটা সীমা ছাড়িয়ে গেছে। আমি যে কলকাতায় বসে শুধু কলকাতা এবং আশেপাশের যে বাঙালি গায়কদেরই গান করছি, কলকাতা বোম্বে তা নয়, কিন্তু আসাম থেকে অনেক গায়ক এসছেন, তাদের গান করেছি। পুলক বন্দ্যোপাধ্যায়, আমার ধারণা যে ভূপেন হাজারিকা, জয়ন্ত হাজারিকা, ওনাদের পরে আজকে পুলক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু ভীষণভাবে উচ্চারিত হয়। একজন অসাধারণ সিঙ্গার, ওনার প্রচুর গান আমি করেছি। তাছাড়া বর্তমান সময়ে মানে আপনারা শুনলে অবাক হবেন, আমি যত বাংলা গান লিখছি, নতুন রেকর্ড হচ্ছে, তার সিঙ্গাররা কোথা থেকে আসছেন? ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, বাংলাদেশ থেকে, অস্ট্রেলিয়া থেকে, কানাডা থেকে। সেই সব শিল্পীরা কিন্তু এখন বাংলা গান গাইছেন, ওখানে যারা বাঙালিরা সেটেল, তাদের কাজ করে আমি অসম্ভব খুশি। আর আপনাদের আমি আর দুটো কাজের কথা আমি বলি, নাহলে ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যাবে। সেটা হচ্ছে কি, একটু কবিতা লেখার শক্ত ছিল। কবিতা আর গানের মধ্যে দূরত্ব তো খুব বেশি নয়, দুটোই হচ্ছে শব্দ দিয়ে আর ভাব দিয়ে আপনার প্রকাশ। তো এই আমার লেখা কবিতা বা অনেক ভাষ্য যারা পাঠ করেছেন এবং রেকর্ড হয়েছে, যে সত্যিই আমি মানে খুব খুশি, খুব আনন্দিত। তার মধ্যে আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ আছেন, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, এক সময়ের সুদর্শন অসাধারণ অভিনেতা। ব্রততী বন্দ্যোপাধ্যায়, উনি আমার কবিতা রেকর্ড করেছেন। দেবাশিস বসু, সতীনাথ মুখোপাধ্যায়। আর একটা কাজে আমি খুব আনন্দ পেয়েছি, সেটা হচ্ছে কি, মান্না দেকে নিয়ে আমার ধারাবাহিক লেখা আমার শুরু হয়েছিল 2015 সাল থেকে, এবং 55টা লেখা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে, যেগুলো আমি লিখেছি মান্না দেকে নিয়ে। জানি তুমি অনন্য এই শিরোনামে, এবং লেখাগুলো আমি চেষ্টা করছি এখন বই আকারে প্রকাশ করার জন্য। আপনাদের খুবই ভালো লাগবে। এই কারণেই আমি কিন্তু অন্য বই দেখে, গুগলস দেখে ওইভাবে লেখাটা শুধু নয়, আমি যে 10 বছর ওনার সঙ্গে কাজ করেছিলাম, সেই ব্যক্তিগত অভিজ্ঞতা, যারা ওনার সঙ্গে কাজ করেছেন তাদের আমি কথা বলে, কখনো টেলিফোনে, ধরুন কিশোর সর্দার সাথে আমি টেলিফোনে কথা বলেছি বম্বেতে, এইরকম ওনার সঙ্গে যারা ছিলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বেবিদা, প্রত্যেকেই, যখন যাকে আমি পেরেছি গল্প করেছি, গল্পে গল্পে সেই কথাগুলো আমি তাদের কাছ থেকে জেনে সেই লেখা প্রকাশ করেছি। এই ব্যাপারে সুবর্ণকান্তি ঘোষ, অসীমা মুখোপাধ্যায়, এরকম অনেকে, কারো নাম বাদ পড়ে গেলে ক্ষমা করবেন। আর একটা কথা পরিশেষে বলি, সেটা হচ্ছে কি,
আহ, যদি বলেন জীবনে প্রাপ্তি কতটুকু, প্রাপ্তি তো নিশ্চয়ই, বা অল্পেই তুষ্ট, যেটুকু পেয়েছি ওগো যা পেয়েছি তাতেই খুশি আমার মন। লতাজির একটা ইন্টারভিউ আপনারা দেখবেন, আপনারা যদি গুগলসে সার্চ করেন, সেই গুগলসে আপনারা দেখবেন ওই এবিপি আনন্দ হিন্দি যে চ্যানেলটা আছে, ওখানে লতা মঙ্গেশকরের একটা ইন্টারভিউ আছে। সব থেকে যে সম্মান উনি গীতিকারদের দেন, আমি একজন অতি নগণ্য, ওনার কাছে আমি কি বলবো, মানে ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, তারও থেকে ক্ষুদ্র। কিন্তু যখন ওই ইন্টারভিউটাতে উনি আমার কথা বলেছেন, তখন উনি আমাকে উল্লেখ করেছেন যে বঙ্গাল কি কবি, উনি আমাকে কবি হিসেবে ওখানে উল্লেখ করেছেন, যে একজন গীতিকার, যে গীতিকারের জন্য আপনারা জানেন গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যেও এই দুঃখটা ছিল যে গীতিকার যারা, তারা কিন্তু কবির সম্মান পায় না। আমার তাদের সেই দুঃখ যেন আমার অনেকটা লাঘব হয়ে গেছে, যে লতাজি ওখানে সম্বোধন করেছেন বঙ্গাল কি কবি। নমস্কার। বিশিষ্ট গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তীর বারাসাতের বাড়িতে বেশ কিছুদিন ধরে চলল সঙ্গীত ঘন মুহূর্ত। কথা শোনা, ভিডিও তোলা, আলাপচারিতা। বহু গুণী মানুষের সঙ্গে তিনি কাজ করেছেন। তার কথায় গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচি, রাঘব চট্টোপাধ্যায়, শ্রীলতা বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, সুজয় ভৌমিক, জোজো প্রমুখরা। বঙ্গের বিখ্যাত সুরকাররা তার লেখায় সুর করেছেন। কল্যাণ সেন বরাট, কুন্দন সাহা, অশোক ভদ্র, অশোক দাস প্রমুখরা। শুনুন তার কণ্ঠে এই সব গুণীজনের কথা। অনেক কথা হলো, সুরকারদের কথা বলেছি, আমি আবার কয়েকজন সুরকারের কথা একটু আলাদাভাবে বলছি। কল্যাণ সেন বরাট, বাংলা সঙ্গীতে কল্যাণ সেন বরাট একটা বিশেষ নাম, এবং সবাই বলে যে যেমন তিনি একজন সুরকার হিসেবে খুব উচ্চমানের সুরকার, মানুষ হিসেবে অত্যন্ত বড়, যারাই তার সঙ্গে মিশেছেন কোনোদিন হাসি মুখ ছাড়া কিছু দেখেননি। তো কল্যাণদাও আমাকে ভীষণ স্নেহ করেন, অত্যন্ত স্নেহ করেন, তার সঙ্গে বহু কাজের সুযোগ ঘটেছে আমার। বিশেষ করে আপনারা সবাই জানেন একসময় ইটিভিতে অনেক ভালো ভালো টেলিফিল্ম হতো এবং অনেক মেগা সিরিয়াল হতো। সেই টেলিফিল্ম প্রভাত রায়ের পরিচালনায়, কল্যাণ সেন বরাটের সুরে, আমার লেখায়, এরকম আমার মনে হয় প্রায় 12-13টা টেলিফিল্মে আমরা কাজ করেছি। অনেক ভালো ভালো গান সেখানে আছে, কল্যাণদার অসাধারণ সুর। সেই সব বাংলা গান গাইনি এমন কোনো সিঙ্গার নেই যারা গান বাজনা, এখন আমরা যেসব শিল্পীদের মনে করি যাদের গান আমাদের ভালো লাগে, সব শিল্পীদেরই গান আছে। তাছাড়াও কল্যাণদার সঙ্গে আমি বেসিক অ্যালবামে অনেক কাজ করেছি, এখনও নিয়মিত কাজ করছি। আর দুজন সুরকারের উল্লেখ আমি করেছি, তাদের নাম আবার বলি, কুন্দন শাহ এবং অশোক ভদ্র। এদের সঙ্গে কাজ করে আমি অত্যন্ত আনন্দ পেয়েছি, এখনও নিয়মিত ওদের সঙ্গে গান করি। অশোক ভদ্রর সুরে অনেকগুলো ছবিতে আমি গান লিখেছি ওর, এবং কুন্দন শাহ তো একজন বাদ্যের কিংবদন্তি। মান্নাতের সঙ্গে আপনারা জানেন প্রায় 16 বছর ও তালবাদ্য বাজিয়েছে, আরও বড় বড় ভারতবর্ষের সব শিল্পীর সঙ্গে সঙ্গত করেছে। কুন্দন শাহর সঙ্গেও কাজ করে আমার খুব আনন্দ। মাঝে মাঝে খুব পরীক্ষায় ফেলে দেয়, সেই তালের পরীক্ষা নিরীক্ষা, সেই তার উপরে সুর করা, কথা বসানো, এই নিয়ে চলে আমাদের। কিন্তু আলটিমেটলি যখন গানটা দাঁড়ায়, একটা অসাধারণ গান হয়। এই আলাপচারিতার মধ্যেই দুঃসংবাদ এলো। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার প্রয়াত হলেন। দেবপ্রসাদ বাবু সম্ভবত চতুর্থ গীতিকার যিনি তরুণ বাবুর ছবিতে কাজ করেছিলেন। গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, মুকুল দত্তের পর শোক প্রকাশ করলেন দেবপ্রসাদ। আর একটা কথা বলি, অতনুর সঙ্গে আমার কয়েকদিন ধরে এই আলাপচারিতা চলছে। মাঝখানেই তরুণবাবুর প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছিলাম, তার সঙ্গে আমার কাজের সব গল্প শুনিয়েছিলাম। আর আজকে অত্যন্তই দুঃখের ব্যাপার, আজকে উনি চলে গেলেন। মানে তরুণবাবুর সঙ্গে বাংলা ছায়াছবির একটা যুগের শেষ হলো। মস্তিষ্কের সঙ্গে হৃদয়ের মেলবন্ধন সবাই করতে পারেন না, সেইটা করেছিলেন তরুণ মজুমদার।
যারা হৃদয় দিয়ে ভালোবাসে, হৃদয়টাই যাদের শুধু সম্বল, তাদেরও ওনার ছবি যেমন ভালো লাগে, যেমন যারা মস্তিষ্ক দিয়েও বিচার করে তাদেরও ছবি ভালো লাগে। যে পরিচালক শ্রীমান পৃথ্বীরাজ বলুন, ফুলেশ্বরী বলুন, বালিকা বধূ করছেন, তিনি আবার যখন গণদেবতা করছেন, ঠগিনী করছেন, সংসার সীমান্ত করছেন, মানে সত্যি বিহ্বল হয়ে যেতে হয়, অবাক হয়ে যেতে না হয়। সে অবাক করালাম তরুণ মজুমদার, আমি তাকেও আমার শ্রদ্ধা জানালাম, অনেক প্রণাম জানালাম। আর একজন সুরকারেরও কথা বলি, সে হচ্ছে অশোক দাস। আমার গান লেখার এই ব্যাপারে অশোক দাসের একটা ভূমিকা আছে। আমি যখন বম্বেতে প্রথম কাজ করতে যাই, যেটা আপনাদের আমি আগে বলেছি, অভিজিৎ, উদিত নারায়ণ, মোহাম্মদ আজিজ যে অ্যালবামে গিয়েছিলেন চাঁদনি রাতে, সেই অ্যালবামের সুরকার ছিল অশোক দাস। আর আরেকটি মেয়ের কথা আলাদাভাবে বলি, আপনারা নামটা একটু খেয়াল রাখুন, দেখবেন এই মেয়েটি অনেক দূরে যাবে। মেয়েটি হচ্ছে ইপসিতা ঘোষ, ভীষণ ভীষণ ভালো গান করে। সুরধ্বনিতে দুটো গানের মধ্যে একটি লিখেছেন দেবপ্রসাদ চক্রবর্তী। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর দেবপ্রসাদ প্রসঙ্গে মুখে যা বললেন তা শুনুন। हमारे इसमें एक गाना सलीला का है जो उन्होंने लिखा हुआ है और बहुत अच्छा लिखा है। और एक और बंगाल के कवि हैं, देवा प्रसाद चक्रवर्ती उनका नाम है। और ये सारा जो किया है वो मयूरेश पै ने किया है। সবথেকে মূল্যবান বিষয় হলো দেবপ্রসাদের লেখা গানে ও মান্নাদের সুর করা গানে মান্নাদের শর্ট নোটেশন, যা সত্যি বিরল দৃষ্টান্ত। সঙ্গীতশিল্পী আশা ভোসলে দেবপ্রসাদের লেখা প্রসঙ্গে যে মন্তব্য লিখেছেন তা দেখে নিন। বাংলা সঙ্গীত জগতের বিভিন্ন সুরকারদের প্রসঙ্গে দেবপ্রসাদ চক্রবর্তী কি বললেন সেটা শুনুন। আরও কয়েকজনের কথা বলতেই হয়, যেমন ধরুন অনুপম দত্ত সুরকার, ওনার সঙ্গে কাজ করেছি। সুরকার দেবজিৎ রায়ের সঙ্গে কাজ করেছি। আর রিসেন্টলি আমি ভীষণভাবে যার গান লিখে অত্যন্ত তৃপ্তি পেয়েছি, তিনি হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য গায়িকা রিজিয়া পারভিন। উনি আমার 11টি গান রেকর্ড করেছেন, একটা একটা করে গান প্রকাশিত হচ্ছে। আর এই যে সমস্ত শিল্পী আজকে ধরুন এই ঢাকা, যিনি নিউ ইয়র্কেও থাকেন, রিজিয়া পারভিন, বা অস্ট্রেলিয়া থেকে নাজ আহমেদ, আমেরিকা থেকে গাইছে নাবিলা রিফত, সুস্মিতা সুলতানা, তারপরে শেখ লিমন, এই যে সমস্ত শিল্পীদের জন্য আমি গান লিখছি, যার জন্য তাদের সঙ্গে যোগাযোগ, তিনি হলেন আমার অত্যন্ত ভালোবাসার স্নেহের ভাই তাজুল ইসলাম। তাজুল ইসলামের মাধ্যমেই এদের সঙ্গে যোগাযোগ, এবং তাজুল ইসলাম নিজেও একজন বড় গীতিকার, সুরকার এবং গায়ক। তাজুল ইসলামের গানও আমি লিখেছি, তো ওদের সঙ্গে গান করেও আমি কিন্তু অত্যন্ত পরিতৃপ্ত। সুরকার প্রয়াত মৃণাল বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে দেবপ্রসাদ কি স্মৃতিচারণা করলেন শুনুন। কথায় কথায় তো অনেক কথা হলো, কিন্তু ব্যাপার হচ্ছে কি জানেন, থামতে তো এক জায়গাতেই হবে, কোনো উপায় নেই। তো আমি অনেকের কথা বলেছি, অনেকের কথা স্মরণ করেছি। দীর্ঘদিন ধরে তো গান লিখছি, কয়েকজনের কথা আমি আরেকবার বলি, যে দু একজনের কথা কিন্তু আমার বোধহয় যতটা আমি মেমোরাইজ করতে পারছি হয়তো বলা হয়নি। তাদের সাথে কাজ করে খুব আনন্দ পেয়েছি। যেমন ধরুন সুমিতা ঘোষাল, করবী সাহা, তারপরে আপনার বর্তমান সময়ের একজন খুব ভালো শিল্পী অয়ন্তিকা চক্রবর্তী, তারপরে নিবেদিতা বেদী, অশোক ভট্টাচার্য, এদের সাথে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি। তারপরে সুরকার সুপর্ণকান্তি ঘোষের সাথে কাজ করেছি, রুদ্রাশিস দত্তর সঙ্গে কাজ করেছি, ওদের সঙ্গে কাজ করেও আমার খুব আনন্দ হয়েছে। আর দুজন চিত্র পরিচালকের কথা বলি, প্রভাত রায় এবং তরুণ মজুমদারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার তো বলা হয়েছে এর আগে। তাছাড়া প্রদ্যোৎ ভট্টাচার্যের সঙ্গে অনেকগুলো ছবিতে ওনার আমি লিখেছি, যেমন আলোকদিশালী স্বরূপানন্দ, তারপরে গুরুকৃপা, তুই যে আমার,
মেগা সিরিয়াল কাঁচ কাটা হিরে, এইসব ছবিতে আমি প্রদ্যুৎ ভট্টাচার্যর গান লিখেছি ওনার ছবিতে। তাছাড়া বিশিক তালুকদারের একদম সাম্প্রদায়িক ছবি, সেটার নাম হচ্ছে, খুব সাম্প্রতিক ছবি, ছবির নাম হচ্ছে রিয়েলিটি শো। সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ পূর্ণভাবে সমাপ্ত ছবি রিয়েলিটি শো, সেই ছবির কাজও আমি করেছি। আর পরিশেষে আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে যার কথা আমি সবার শেষে বলবো, কারণ তার কথা দিয়েই বোধহয় আমার এই যে গানের যেটুকুই থাকুক, যেটুকুই গান নিয়ে আমার জীবন থাকুক, যার হাত ধরে আমি সেই পথটাতে যিনি আমাকে এনেছিলেন তার নাম হচ্ছে মৃণাল বন্দ্যোপাধ্যায়। আপনারা তো জানেন মৃণাল বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচিতি দেওয়ার কিছু নেই। বাংলা গান যতদিন বাজবে মৃণাল বন্দ্যোপাধ্যায় সুরও ততদিন থাকবেন। অসাধারণ অসাধারণ গান সুর করেছেন। একটা দুটো গান বললেই বুঝবেন, আমায় একটু জায়গায় দাও মায়ের মন্দিরে বসি, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, বা কিশোর কুমারের আমার বাড়ির সামনে দিয়ে তোমার মরণযাত্রায় যেদিন যাবে, অসংখ্য অসংখ্য গান। তো এই মৃণাল বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আমার মান্নাদের কাছে যাওয়া। এই প্রিয় মনীষীর 12টি গানে মৃণালদার সুর ছিল, তিনিই আমাকে মান্নাদের কাছে ইন্ট্রোডিউস করেন। তারপরে ভারত তীর্থের 8খানি গান মান্নাদের গাওয়া, মৃণালবাবুরই সুর। কোথায় আমাকে মৃণালদা নিয়ে যাননি। আজকে বম্বেতে আশা ভোসলের কাছে নিয়ে গেছেন, তার গান করেছি রক্ষক সিনেমাতে। আজকে কুমার শানু, শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয়, শান, পূর্ণিমা, এই সমস্ত শিল্পীর কাজ কিন্তু মৃণালদার হাত ধরেই করা। শুধু আমি যে গান লিখেছি তা না, মৃণালদা আমাকে বম্বেতে নিয়ে গেছেন, সেই স্টুডিওতে বলেছে তুমি অভিজ্ঞতাগুলো দেখো, এরা কীভাবে গান শেখে, গান রেকর্ডিং করে, তোমারকে যদি শব্দ পরিবর্তন করতে বলে তোমার সেই তাৎক্ষণিকভাবে সেই কাজগুলো করার মতো কনফিডেন্স আনা, সমস্ত কিছুই তুমি পাবে। তো ওই মৃণালদা আমাকে গানের যে একটা পথ, যে পথটাকে আমাকে চলতে হবে, তিনি সেই পথটাকে আমাকে এনে দিয়েছিলেন। এবং আমি সেই পথ ধরে চলতে চলতে জীবনের এতটা বছর পেরিয়ে এসে আমি দেখি যে সত্যিই আমি একটা যেন শান্তির ঠিকানা, একটা আনন্দের অমরত্বর দিকে আমি যেন এগিয়ে চলেছি। অমরত্বের কথাটা হয়তো অনেক বড় কথা বলা হয়ে যাবে, কিন্তু এই গানকে আমি সঙ্গী করে, জীবনের অজস্র সঙ্গী আছে, দেখুন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যারা আমার নিকটজন, প্রত্যেকে আছে। কিছু জাগতিক সুখ দুঃখ আছে, কিন্তু সব কিছুর উপরে আমি এই যে গানকে সঙ্গী করে চলেছি, এই সঙ্গী করে আমি যেন আজীবন চলতে পারি। আর যে গান আমাকে ছাড়বে না, আমিও গানকে ছাড়তে পারবো না। আজীবন আমার সঙ্গী হয়ে থাকুক এই সঙ্গীত। নমস্কার, ভালো থাকবেন। অ্যানথ্রোপোলজিস্টরা বলেন বাঙালি হলো রোম্যান্টিক জাতি। শস্য শ্যামলা বাংলাদেশের মানুষ কবিতা শুনতে ভালোবাসেন। সঙ্গীতের সুর ও মূর্ছনা তাদের হৃদয়ে তন্ত্রিতে তন্ত্রিতে বাজিয়ে দেয় এক আশ্চর্য দোতনা। গানের কথা তাদের মনকে মেঘমেদুর করে তোলে। সঙ্গীতের মায়াময় সরণিতে গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী প্রেমের কথা লিখে চলেছেন, বাঙালির স্বপ্নকে মধুরভাবে দেখিয়ে চলেছেন। তার কথাকলি ধারাবাহিকভাবে মেঘ রচনা করুক মনে, রামধনুর বর্ণচ্ছটা ফেলুক একটা ছবি সরে আরও একটা ছবির প্রেমঘন স্বপ্ন আঁকা থাকুক। তিনি এগিয়ে চলুন। নমস্কার।